গুলাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যালগোরিদম যেগুলাকে অ্যাকচুয়ালি ট্রেন করে না আর কি। আমাদের অ্যালগোরিদম ট্রেন করে কি ভ্যালু বের করে, হলো ওয়েট, বায়াস, এইসব ভ্যালু গুলাকে ট্রেন করে আর কি, সেসব ভ্যালু ডিটারমাইন করে আর কি। বাট হাইপার প্যারামিটার হলো ওইরকম ভ্যালু যেগুলা আমরা যে সেট করে দেই আর কি। যেরকম আমাদের কে এন এ কয়টা ইউজ করতেছি, কয়টা নিয়ারেস্ট নেইবার ইউজ করতেছি, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমাদের লার্নিং রেট কত নিচ্ছি, আলফা কত নিচ্ছি, তারপরে আর কি এইখানে মাত্র যে দেখলাম কে ফোল্ড, সে কে ফোল্ডের কে কত ইউজ করতেছি। তো আমরা চাইলে সেই হাইপার প্যারামিটার গুলাকেও আর কি আহ উম, বিভিন্ন সার্চ প্রবলেম ইউজ করে আর কি খুঁজতে পারি আর কি। তো এরকম বিভিন্ন ধরনের সার্চ অ্যালগোরিদম ইউজ করে আমরা হলো কোনটা বেশি বেস্ট হাইপার প্যারামিটার সেটা খুঁজতে পারি আর কি। আর কিছু না, আর কিছু বলেন এই ব্যাপারে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এখন হলো আর কি ফিচার সিলেকশন। এখানে আর কি একটু জিনিস, এখানে একটু ম্যাথ আছে আর কি, মানে কিছু জিনিস আছে আর কি। আচ্ছা, তো ফিচার সিলেকশন আর কি জিনিসটা হলো যে আমাদের সাপোজ অনেক ফিচার আছে আর কি, কিন্তু সব ফিচার হলো ভালো দরকার নাই আমাদের অ্যালগোরিদমের জন্য, মানে আমাদের ইম্পর্টেন্ট না আর কি সব ফিচার। তো আমাদের ওই রকম ফিচার গুলাকে খুঁজে বের করে ওগুলাকে বাদ দিতে হবে আর কি। তাইলে হলো সেটাই হলো আমাদের ফিচার সিলেকশন। এখন আহ উম, সেগুলা বের করার কিছু নিয়ম আছে সেখানে দেখাচ্ছে আর কি। তো কথা হলো যে আমরা কোন কোন ফিচারকে চাই না। তো আমাদের হইতে পারে যে এই ফিচারটা ইরিলেভেন্ট, বা আমাদের যা আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি তার সাথে আনইম্পর্টেন্ট, মানে আনরিলেটেড আর কি, সেটাকে আমরা বাদ দিতে চাই। তারপরে যে ফিচারটা ডুপ্লিকেট আছে, মানে যে যেই রকম ফিচার দুই তিনটা আছে সেগুলোকে বাদ দিতে চাই। রিডান্ডেন্স ফিচারকে বাদ দিতে চাই, ইনকমপ্লিট ফিচারকে বাদ দিতে চাই, আনইম্পর্টেন্ট ফিচারকে বাদ দিতে চাই। তো কোনটা কি এগুলো একটু দেখি। আনরিলেটেড বা ইরিলেভেন্ট ফিচার মানে অবভিয়াসলি যেটার সাথে আমরা যেটা যা প্রেডিক্ট করতেছি তার কোনো সম্পর্ক নাই। তো এটা কোন কোন ফিচার হইতে পারে, তো তা জানার জন্য আমাদের অবভিয়াসলি লাগবে ডোমেইন নলেজ। ডোমেইন নলেজ মানে আমরা যেই প্রবলেম নিয়ে কাজ করতেছি তা সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। এবার আমি যদি ওই টাইটানিক ডাটা সেট নিয়ে কথা বলি, তাহলে টাইটানিক ডাটা সেটে আমাদের কথা ছিল যে আহ, কোন কোন ফিচারের উপর ডিপেন্ড করবে যে সার্ভাইভড অর নট সার্ভাইভড। তো সেইটার উপর ডিপেন্ড করে কে করে না, সেটা অ্যাকচুয়ালি যদি আমাদের ডোমেন নলেজ বা আমাদের যদি আইডিয়া থাকে, সেই আইডিয়া দিয়ে আমরা বলতে পারি যে এই সব ফিচার হলো ইরিলেভেন্ট। যেরকম আমাদের আইডি, নেম, টিকিট টিকিট আইডি এগুলো হলো ইরিলেভেন্ট নলেজ, কারণ নেমের উপর অবভিয়াসলি ডিপেন্ড করবে না যে সে বাঁচবে কি বাঁচবে না। তো এই ডিসিশন নিতে পারতেছি আমাদের প্রায়র আইডিয়া আছে আর কি, আমাদের যার নিয়ে কাজ করতেছি তার নিয়ে আমার আইডিয়া আছে। তো হলো সেই ডোমেন নলেজ। যেমন ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে আমরা হাইট কে ইররিলেভেন্ট বলতে পারি, যে হাইট ম্যাটার করবে না। তো এগুলো হলো আমাদের ইররিলেভেন্ট, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব আর কি, যারা হলো টার্গেট বা প্রেডিকশন টাস্কের সাথে কোনো রকম রিলেশন নাই আর কি। তারপরে ডুপ্লিকেট ফিচার, দুইটা একই ধরনের ফিচার হলে সেটাকে আমরা বাদ দিতে পারি, মানে একটা রাখতে পারি আর কি। যেরকম আমাদের একটা ফিচার হইতে পারে আমাদের আহ কিলোগ্রাম, আর একটা ফিচার হইতে পারে আমাদের পাউন্ডস। তো দুইটা একই ইনফরমেশন, জাস্ট দুইটা ভিন্ন ইউনিটে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা এক যে কোনো একটাকে রিমুভ করতে পারি। তো যদি একই ফিচার হয় তাহলে তাহলে আমাদের আহ, হলো কোরিলেশন থাকবে হলো 100%। এটা তো দুইটা একই ইনফরমেশন দিচ্ছে আর কি আমাদের, তাই দুইটা কোরিলেশন 100%। তো এটা ডুপ্লিকেট হবে যদি কোরিলেশন 100% হয়। আর যদি কোরিলেশন 100% না হয়, কোরিলেশন যদি 100% না হয়, যদি 90% হয়, তাহলে তাও আমরা বলতে পারি কি ডুপ্লিকেট না, বাট মানে অলমোস্ট একই ইনফরমেশন দিচ্ছে দুইটা ফিচার। তো ওটাকে আমরা রিডান্ডেন্ট ফিচার বলবো। মানে দুইটা একই রকমই ইনফরমেশন দিচ্ছে, খুব বেশি ডাইভার্স ইনফরমেশন দুইজন দিতে পারতেছে না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কোরিলেশন হলো গ্রেটার দেন 0.9 হইলে সেটাকে রিডান্ডেন্ট বলতে পারি। তো টু ফিচার্স দ্যাট আর হাইলি কোরিলেটেড, তো ওয়ান ইজ ইনাফ টু রিপ্রেজেন্ট আদার্স ইনফো। একটা দিয়ে আরেকটার ইনফরমেশনটাকে বলতে পারি, তো একটাকে রাখবো আর এটাকে রাখবো না। এটা আর এটা হইলো ইনকমপ্লিট ফিচার, মানে আমাদের যেই ফিচারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যদি আমার মিসিং থাকে, তখন আমরা সেটাকে ইনকমপ্লিট ফিচার বললে ওটাকে বাদ দিয়ে দিতে পারি। বেসিক্যালি আমার যদি 60-70%-এর বেশি আর কি ভ্যালু মিসিং থাকে, তাহলে আমরা ওইটাকে বাদ দিতে পারি। যদি এর কম থাকে তাহলে আমরা ইম্পিউটেশন করবো আর কি।
আমরা দেখছি একটু ইম্পুটেশন করা। তো যদি 60-70% কম ভ্যালু মিসিং থাকে তখন আমরা ইম্পিউট করব। তো ইম্পিউট করার জন্য আমরা আর কি ইউজ করছিলাম কি স্ট্যান্ডার্ড, আচ্ছা, ইম্পিউট ইম্পিউট আমরা ধরো ইন্টারপোলেশন করতে পারি, যে এভারেজ নিতে পারি, যে এই ভ্যালু এবং এই ভ্যালুর মাঝখানের ভ্যালু নিতে পারি, অথবা আমাদের যা আছে সেগুলার এভারেজ ভ্যালু দিয়ে ইম্পিউট করতে পারি। তো এক এক বিভিন্ন ওয়ে থাকতে পারে ইম্পিউটেশন করা। বাট যদি আমাদের 60-70% বেশি থাকে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিব। তো বেশিরভাগ মোস্ট মিসিং ইনফো মানে ওটা অ্যাকচুয়ালি ইউজলেস, আমাদের দরকার নেই। আর হলো আনইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট ফিচার্স মানে হলো যেটা আছে কিন্তু যেটার সাথে আমার টার্গেট ফিচারের কোনো রিলেশন নাই আর কি। তো তো সেগুলো রাখলে সমস্যা কি, সেগুলো রাখলে সমস্যা হলো আমার আর কি মডেল হলো আনইউজুয়াল প্যাটার্ন বা আননেসেসারি প্যাটার্ন খুঁজে বের করবে। যেরকম ধর আমার ওই টিকিট আইডি আমি রেখে দিলাম। তো টিকিট আইডি রেখে দিলে কি হয়, আমার যদি টিকিট আইডি রেখে দিতাম এবং অ্যালগোরিদম যদি বের করতো যে টিকিট আইডি 200 থেকে শুরু হইলে ওর মরার সম্ভাবনা বেশি, তো এটা অবভিয়াসলি একটা ভ্যালিড প্যাটার্ন না বা ভালো প্যাটার্ন না আর কি। তো এটা আসলে প্রেডিকশনকে হেল্প করবে না, উল্টা পারফরমেন্স কে ডিগ্রেডেশন করবে আর কি। তো এই জন্য এদেরকে অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট, এদেরকে বাদ দিয়ে দেওয়া আনইম্পর্টেন্ট ফিচার গুলাকে। তো আমাদের গোল হলো ফাইন্ড দা সাবসেট অফ ফিচার্স দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট দা ডেটা। মানে আমার উম, যে আউটপুট টার্গেট ভ্যারিয়েবল আছে সেটাকে বেস্ট রিপ্রেজেন্ট করতে পারে যেসব ফিচার, সেগুলাই হলো আমার খুঁজে বের করতে হবে আর কি। তো আমরা যদি সবচেয়ে রেলেভেন্ট ফিচার নেই, তাহলে আমরা সবচেয়ে রেলেভেন্ট ইনফরমেশন পাবো, তাহলে আমরা সবচেয়ে রেলেভেন্ট প্যাটার্ন খুঁজে পাবো আমাদের, তাহলে আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবো আর কি। এটা হলো মেন আইডিয়া। এন্ড কথা হলো যে আম, আর হ্যাঁ, আর অবভিয়াসলি এই যে এই ক্ষেত্রে আমি যে বললাম আনইউজুয়াল প্যাটার্ন খুঁজে পাচ্ছে, তো এই আনইউজুয়াল প্যাটার্নটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ ওভারফিট করতেছে আমার মডেলটাকে, মানে যেটা দরকার নাই, যেই যেই প্যাটার্ন ধরা দরকার নাই সেটা ধরতেছে আর কি। তো এই কাজগুলা করলে আমাদের কমপ্লেক্সিটি কমবে, টাইম কমবে, এ, আমার হলো ওভারফিটিং কমবে এবং এক্সপ্লেনেবিলিটি বাড়বে। এটা আসলে আমি জানি না কি, যাই হোক। টাইম কমবে আমার কথা বলতে হলো কি বোঝাইছে? ট্রেনিং টাইম কমবে এরকম কিছু? হ্যাঁ, আমরা যদি আহ, এ- যেগুলো দরকার নাই এরকম ফিচারকে বাদ দিয়ে দিই তাহলে আমার কি টাইম কমতেছে, সিম্পল হচ্ছে, মানে ইজিয়ার হচ্ছে মডেলের জন্য। আর আমার কাছে যদি 1000টা ফিচার থাকে, সেখান থেকে আমি কেটে কুটে 50টা ফিচার বানাইলাম, তাহলে আমার টাইম কম লাগবে এখন ট্রেন করতে। এটাই। তো আমাদের গোল হলো এই যে এই সাবসেট অফ ফিচারটা বের করা, যেটা হলো বেস্ট রিপ্রেজেন্ট দ্য ডেটা। তো এটা করতে পারি কয়েকটা মেথডে: ফিল্টার, র্যাপার আর এমবেডেড মেথড। তো তিন ধরনের ওয়ে আছে আর কি। এই তিন ধরনের ওয়ে অ্যাকচুয়ালি মানে আমাদের মেথড না, মানে এরা আমাদেরকে বলবে যে আর কি কোন ফিচারটা কতখানি আর কি আহ, দরকারি আর কি আমাদের প্রেডিকশনের জন্য। তো আমরা যেটা করব সেটা হলো এই তিনটাই আমাদের, মানে এই তিনটা মেথডের এরকম না যে একটা আরেকটার থেকে বেটার, বা কোনো বেস্ট অ্যাপ্রোচ নাই যে ফিল্টার মেথডটাই বেস্ট অ্যাপ্রোচ বা র্যাপার মেথডটা বেস্ট অ্যাপ্রোচ, এরকম না। আমাদের একের অধিক ইউজ করা লাগতে পারে আর কি, আমরা প্রবলেমের উপর ডিপেন্ডেন্ট আর কি। তো মে নিড টু অ্যাপ্লাই মাল্টিপল, নো বেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা, তো ফিল্টার মেথড কি? ফিল্টার মেথড হলো যে আমার বেসড অন ইনফরমেশন স্ল্যাশ ডাটা ক্যারেক্টারিস্টিক্স অ্যালগোরিদম ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা আর কি মডেল ট্রেনিং এর আগে এই কাজটা করতে পারি। তো ফিল্টার মেথডের মধ্যে কয়েকটা পার্ট আছে, একটা হলো কনস্ট্যান্ট ফিচার বা কোয়াজি কনস্ট্যান্ট ফিচার। তো কনস্ট্যান্ট ফিচার বা কোয়াজি কনস্ট্যান্ট ফিচার মানে হলো যে যেই ফিচারটার কোনো ডিসক্রিমিনেটিং পাওয়ার থাকবে না সেটাকে আমরা বলবো কনস্ট্যান্ট ফিচার। মানে আমাদের এরকম হইতে পারে যে এই F3 একটা ফিচার, সব সময় ভ্যালু 10, তার মানে এটার কোনো আর কি ডিসক্রিমিনেটিং পাওয়ার নেই, এটা সবসময় 10ই। মানে এটা অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স বা কোনো ইনফরমেশন ক্যারি করে না আর কি এই ফিচারটা। তো এটাকে আমরা বলবো
কনস্ট্যান্ট ফিচার। এখন কোয়াজি কনস্ট্যান্ট ফিচার হলো যে এক্স্যাক্টলি ফুললি কনস্ট্যান্ট না, কিন্তু কাছাকাছি কনস্ট্যান্ট আর কি, মানে 10, 9.9, 9.99 এরকম 10-এর আশেপাশে ঘোরাঘুরি করে আর কি। তো বলতে পারি এও খুব একটা ইনফরমেশন ক্যারি করে না, খুব একটা ইম্পর্টেন্স ক্যারি করে না, ডিসক্রিমিনেটিং পাওয়ার নাই এদের মধ্যে। তো এটা হলো কোয়াজি কনস্ট্যান্ট ফিচার। আর আরেকটা যদি এরকম F2, যেটা কোনো সময় 0 কোনো সময় 1 এরকম, তার মানে আমি বলতে পারি যে এর হলো এই কনস্ট্যান্ট না, এর ডিসক্রিমিনেটিং পাওয়ার আছে। ওকে, এখন আমরা বুঝবো কিভাবে, আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিফাইন করব যে এর এ একজন কনস্ট্যান্ট ফিচার, এ একজন কোয়াজি কনস্ট্যান্ট ফিচার? এটার জন্য হলে আমাদের একটা থ্রেশহোল্ড থাকবে এবং আমাদের ভ্যারিয়েন্স বের করতে হবে। তো ভ্যারিয়েন্স মানে কি, যে আমাদের কত ভ্যারিয়েন্স কিরকম হচ্ছে আর কি। তো আমাদের যদি ভ্যারিয়েন্সটা যদি কম হয় তাহলে অবভিয়াসলি সেটা কনস্ট্যান্ট ফিচার হবে। তো ভ্যারিয়েন্স বের করে কি হবে, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, সিগমা স্কোয়ারডই হলো আমার ভ্যারিয়েন্স। ঠিক আছে, তো সিগমা সিগমা কি ছিল, সিগমা ছিল হলো সামেশন অফ এক্স মাইনাস মিউ আই বাই মেবি এন ছিল আর কি, হ্যাঁ এন রুট ওভার। এবং আচ্ছা পুরোটাই রুট ওভার আর কি, এবং এটার উপর স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি রুট ওভারটা চলে যাবে। তো এটা হলো আমার ভ্যারিয়েন্স। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট অফ অল এদের মিউ বের করতে হবে, মিন বের করতে হবে। মিন কত? ভ্যারিয়েন্স সমান ওটা কি কি লিখছিস? কোনটা? কি স্কোয়ার, ওটা কি সিগমা, স্কোয়ার? সিগমা স্কয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওটা কি সিগমা স্কোয়ার না সিগমা হবে? সিগমা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা স্কয়ার হলো ভ্যারিয়েন্স। তাহলে তুই যে নিচে ওই যে ফর্মুলা লিখছিস, ওই যে নীল আচ্ছা, কালিতে লেখা সিগমা ইকুয়াল টু, ওইটা সেম ফর্মুলা স্কোয়ারের জন্য আবার এইটি, এই দুইটা কেমনে হয়? না এই জায়গায় এটাই হবে। আচ্ছা, ঠিক আছে। এবার এটাকে স্কোয়ার করলে আর কি যেটা পাবো সেটা, ঠিক আছে, এমনিও দেখি আর কি ওই, উম, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। ওকে, ওকে। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্টে মিউ বের করব, সেই মিউ ইউজ করে আর কি আমরা প্রত্যেকটা ভ্যালু যেটা নিজস্ব ভ্যালু তার দ্বারা মিউ দ্বারা ডিভাইড করে এন দ্বারা, মানে মাইনাস করে এন দ্বারা ডিভাইড করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি প্রত্যেকটার মিউ ভ্যালু মাইনাস আর কি এক্স ভ্যালু সবই জিরো, তার মানে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিরো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিরো মানে হলো আবার ভ্যারিয়েন্সও জিরো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ারই তো ভ্যারিয়েন্স। আর এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 0.1 হয় তাহলে আমার ভ্যারিয়েন্স হলো 0.01 আর কি। তো মূল কথা হলো যদি আবার ভ্যারিয়েন্সটা যদি একটা সার্টেন থ্রেশহোল্ডের থেকে কম হয় তাহলে কোয়াজি কনস্ট্যান্ট, আর যদি জিরো হয় তাহলে কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, আচ্ছা। এরপর হলো কোরিলেশনাল অ্যানালাইসিস, ওইটা ওই যে আমরা কোনো একটা ল্যাবে দেখছিলাম আর কি, কোরিলেশনাল অ্যানালাইসিস, যে প্রত্যেকটা ফিচারের সাথে আরেকটা ফিচারের একটা কোরিলেশনাল ম্যাপ করে আর কি তারা। জানি না, যাই হোক কোথায় আছে ভুলে গেছি। এক মিনিট।
এই যে কোরিলেশনাল ম্যাপ আর কি। তো এটাই যেরকম নিজের সাথে আর কি, নিজের সাথে নিজে কোরিলেশন হলো 1, আর এটা মানে বোঝায় হলো এই পাশে হলো এই ভ্যারিয়েবল, এই পাশে হলো আর কি এই ভ্যারিয়েবল, মানে আমাদের যেটা করতেছি এই ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলের মধ্যবর্তী কোরিলেশন হলো 0.13। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে দুইটা ফিচার একে অপরের সাথে কত বেশি কোরিলেটেড। তো বেশি কোরিলেটেড হইলে বাদ দিয়ে দিব আর কি, একটা যে কোনো একটা রাখবো আর কি। যেটা হলো কোরিলেশনাল অ্যানালাইসিস, এটা সম্পর্কে আর তেমন কিছু বলা নাই, এটা কেন করে। এখানে কতগুলো ওয়ে দিয়ে দিছে, পিয়ারসন, স্পিয়ারম্যান, র্যাঙ্ক, আর কিছু বলা নেই আর কি। যাই হোক, এরপর একটা হলো কাই স্কয়ার মেথড। তো এটা সম্পর্কে ম্যাথ দেখতে বলছে আর কি। তো কাই স্কয়ার মেথড এবং আহ, এই কোরিলেশনাল অ্যানালাইসিস দুইটার মধ্যে পার্থক্য হলো, কোরিলেশনাল অ্যানালাইসিস এর মধ্যে হলো আমরা দেখি দুইটা ফিচার কতখানি কোরিলেটেড, আর কাই স্কয়ার অ্যানালাইসিসে আমরা দেখি যে একটা ফিচার টার্গেট ভ্যারিয়েবলের সাথে কতটা ডিপেন্ডেন্ট, মানে একটা যে কোনো একটা ফিচার এবং টার্গেট ভ্যারিয়েবল এরা নিজেদের মধ্যে কতখানি ডিপেন্ডেন্সি আছে। তো অবভিয়াসলি ডিপেন্ডেন্সি ভালো, বেশি বেশি থাকা মানে ভালো, মানে আমার একটা ফিচার তার উপর যদি আমার টার্গেট ভ্যারিয়েবলটা ডিপেন্ড করে, ওই ফিচারটা বাড়া কমার মাধ্যমে আমার যদি টার্গেট ভ্যারিয়েবলটা ডিপেন্ড করে, তাহলে তো আমার মানে ওইটাই তো আমার দরকার। যার কারণে যে ফিচারটার কারণে আমার টার্গেট ভ্যারিয়েবলের কোনো পরিবর্তন হবে না, সেটাই আমাদের আনইম্পর্টেন্ট ফিচার। তো এই কাই স্কোয়ার মেথড বা কাই স্কোয়ার স্কোর দিয়ে হলে আমরা সেটা বের করি যে একটা যে কোনো ফিচার টার্গেট ভ্যারিয়েবলের সাথে কতখানি সম্পর্কযুক্ত আর কি। তো কাই স্কোয়ারের স্কোর যদি হাই হয় তাহলে আর কি বেশি রিলেভেন্ট বা বেশি ডিপেন্ডেন্সি আছে আর কি। তো মেজার দ্য ফিচার রিলেশন উইথ টার্গেট ভ্যালু, একটা ফিচার এবং টার্গেট ভ্যালুর মধ্যে ডিপেন্ডেন্সি বা রিলেশন দেখায় আর কি। তো এটা কিভাবে করে, মেইন আইডিয়াটা হলো যে আমরা একটা হাইপোথিসিস ধরে নিব আর কি। তো আমরা হাইপোথিসিস দেখছিলাম যে আমাদের একটা থাকে নাল হাইপোথিসিস, আর একটা থাকে আমার অল্টারনেট হাইপোথিসিস। তো আমাদের যে নাল হাইপোথিসিস থাকে সেটাকে অ্যাকচুয়ালি আমরা টেস্ট করি, এবং আমরা যদি দেখি যে সেই নাল হাইপোথিসিস যেটা, সেটা আর কি মানে হওয়ার মতো না, তখন আমরা আইদার নাল হাইপোথিসিস কে রিজেক্ট করি অথবা নাল হাইপোথিসিস কে ফেল টু রিজেক্ট করি আর কি। তো এখানেও কাইন্ড অফ সেম, আমরা একটা নাল হাইপোথিসিস ধরে নেই যে আমাদের নাল হাইপোথিসিসটা হলো যে আমাদের টার্গেট যেই ফিচার, মানে আমাদের যে টার্গেট এবং আমাদের যে কোনো একটা ফিচার তারা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তারা যদি ইন্ডিপেন্ডেন্ট এটা আমরা ধরে নিই, এটা হলো আমাদের নাল হাইপোথিসিস। এখন আমরা যদি দেখি যে নাল হাইপোথিসিসটা আগে ট্রু, তার মানে আমরা বলবো যে হ্যাঁ, তার মানে এরা আসলে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি দেখি যে এটা ট্রু না, তখন আমরা বলবো তাইলে এরা ডিপেন্ডেন্ট। তো এই যে নাল হাইপোথিসিস যে ধরে নিলাম যে তারা হলো ইন্ডিপেন্ডেন্ট, সেটা হলো আমাদের এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি বা ই। তো এই ইটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের নাল হাইপোথিসিস, যেটা আমরা ধরে নিছি যে এদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই। আর ওটা হলো আমাদের অ্যাকচুয়াল অবজার্ভড, মানে আমরা ডাটা সেটে কি অবজার্ভ করতেছি সেইটা। এখন ই মানে হলো আমরা ধরে নিচ্ছি নো রিলেশন। এখন আমাদের অবজার্ভেও যদি আমরা নো রিলেশন পাই, তার মানে কি হবে, এদের বিয়োগফল কত হবে, জিরো হবে বা ক্লোজ টু জিরো হবে। তাহলে কাই স্কোয়ারের ভ্যালু আমার ক্লোজ টু জিরো হবে। তাহলে কাই স্কোয়ারের ভ্যালু যদি জিরোর কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের নাল হাইপোথিসিসটা ট্রু, বা নাল হাইপোথিসিসটাকে আমরা রিজেক্ট করতে পারি নাই, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। আর যদি আমার অবজার্ভ ফ্রিকোয়েন্সি যদি আমার বলে যে এদের মধ্যে রিলেশন আছে, তখন কি হবে, এই দুইটার বিয়োগফল মানে ডিফারেন্সটা বড় হবে, আমার কাই স্কোয়ারের ভ্যালুটাও বড় হবে। তার মানে কাই স্কোয়ারের ভ্যালু যদি বড় হয়, তখন আমরা বলবো যে আমাদের ওই ফিচার এবং টার্গেট, যেই টার্গেট ভ্যালু আছে, টার্গেট বা ওয়াই যেটা আছে, তাদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে। তা আমরা দেখি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি আর কি। এটা হলো ওভারঅল আইডিয়া, যে আমাদের নাল হাইপোথিসিস থাকবে
সেই নাল হাইপোথিসিসটা, আর আমাদের কাছে থাকবে মানে অবজার্ভ ফ্রিকোয়েন্সি আর এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো সেই নাল হাইপোথিসিসটা আর কি, যে কোনো ডিপেন্ডেন্সি নাই। তো যদি কাই স্কোয়ারের ভ্যালু যদি 0 হয়, তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি কোনো ডিপেন্ডেন্সি নাই। যদি বেশি হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা, কোনো প্রবলেম এটুক? না, কোনো প্রবলেম মনে হয় নাই। স্টিল নাও ক্লিয়ার। আচ্ছা, ওকে, ম্যাথ করাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটা হলো আমাদের একটা ডাটা সেট দেওয়া আছে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটা ব্যাংক থেকে আর কি মেল এবং ফিমেল বের হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলতেছে আর কি। তো এখন আমাদের এইটা আর কি একটা ফিচার হলো আমাদের এদের জেন্ডার, আর আরেকটা ফিচার হলো আমাদের আর কি বের হচ্ছে কিনা, এক্সিটেড অর নট। তো ইয়েস অর নো, এরকম কাইন্ড অফ। এখন আমাদের কাজটা হলো যে বের হয়ে যাওয়াটা এটা কি জেন্ডারের উপর ডিপেন্ডেন্ট করে কি করে না, এটা হলো আমরা জানতে চাই। যে একজন মানুষ বের হয়ে যাবে, সে কি ফিমেল হইলে বেশি বের হয়ে যাওয়ার চান্স নাকি মেল হইলে বেশি বের হয়ে যাওয়ার চান্স, এটা আমরা জানতে চাচ্ছি যে আদৌ জেন্ডারের সাথে রিলেশন আছে কিনা। তো এখানে আমরা ওই কাই স্কোয়ার টেস্টটা করতে পারি। তো এটা হলো আমাদের ফার্স্ট অফ অল কিছু ডাটা তো অবশ্যই লাগবে যেটা দিয়ে আমরা টেস্ট করব। তো ডাটা হলো আমাদের মেল যদি হয়, তাহলে মেল জেন্ডারের মধ্যে বের হয়ে গেছে 38 জন, আর বের হয়ে যায় নাই 178 জন। আর টোটাল মেল হলো 216 জন। আর ফিমেলের মধ্যে বের হয়ে গেছে 44 জন, আর বের হয় নাই 140 জন। টোটাল ফিমেল হলো 184 জন। এখানে টোটাল বের হয়ে গেছে 82 জন, বের হয় নাই টোটাল 318 জন, এবং টোটাল আমাদের আমরা চিন্তা ভাবনা করতেছি হলো টোটাল 400 জনের। আচ্ছা, তো এই যে ভ্যালু যেগুলা পাইলাম আমরা, প্রত্যেকটা সেলের যে ভ্যালু পাইলাম 38, 44, 178, 140, এগুলা হলো আমাদের কি অবজার্ভড ফ্রিকোয়েন্সি। মানে এগুলো আমরা অবজার্ভ করলাম আর কি, এগুলো অ্যাকচুয়াল ডাটা সেট থেকে পাইলাম। এখন আমাদের লাগবে কি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। তো আমাদের এক্সপেকটেশনটা কি, আমাদের ফার্স্ট অফ অল আমাদের এক্সপেকটেশনটা হলো জেন্ডারের সাথে বের হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। তো আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো যে জেন্ডারের সাথে বের হওয়ার কোনো সম্পর্ক নাই। এখন আমাদের সেই সম্পর্ক যদি না হয়, তাহলে আমাদের এই এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি কি থাকবে। আচ্ছা, এখন আমরা এই আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রবাবিলিটি অফ মেল কত? মেল মানে হলো যে আমার টোটাল মানুষজন হলো 400। 400 জনের মধ্যে মেল হওয়ার প্রবাবিলিটি হলো 216 জন। প্রবাবিলিটি অফ মেল হলো 216/400। আর প্রবাবিলিটি অফ ইয়েস, তো প্রবাবিলিটি অফ ইয়েস মানে কত, টোটাল হলো কত আমার, টোটাল ইয়েস হলো আমার 82টা, আর টোটাল নো হলো 318টা। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস হলো 82/400। হম, বুঝতে পারছোস এইটুকু? হম, ফার্স্ট সেলের পারছি। জন্য চিন্তা কর। ফার্স্ট সেলের জন্য আমার পি অফ মেল এবং পি অফ ইয়েস। তো পি অফ মেল ইন্টারসেক্টিং পি অফ ইয়েস মানে হলো পি অফ মেল ইন্টু পি অফ ইয়েস। তো পি অফ মেল মানে হলো যে আমার টোটাল যতজন মানুষ তার মধ্যে মেল হওয়ার প্রবাবিলিটি কত। তো টোটাল মানুষ হলো 400 জন, মেল হওয়ার প্রবাবিলিটি হবে 216/400। আর ইয়েস হওয়ার প্রবাবিলিটি হলো টোটাল 400-র মধ্যে 82 জন ইয়েস। তাহলে এই 82/400, এটা হলো ইয়েস আচ্ছা এর ফাহিম, প্রবাবিলিটি। ফাহিম হ্যাঁ, একটু নিচে যা, ওই বক্সটাই। আমরা এখানে বের করতেছি কি যে আমাদের একই সাথে মেল এবং ইয়েস হওয়ার প্রবাবিলিটিটা কত, তাই তো? এটাই না, যে আমাদের হ্যাঁ, এখানে বের করতেছি কি ইয়েস, এবং এটা হলো মেল, এটা হলো আমার ফিমেল। আমি বের আমি করতেছি যে একই সাথে মেল এবং ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত। এখন আমরা ধরে নিছি যে মেল এবং ইয়েস হওয়ার মধ্যে কোনো আর কি কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। তাই আমরা বলতে পারি যে মেল এবং ইয়েস হওয়ার প্রবাবিলিটি হলো মেল হওয়ার প্রবাবিলিটি ইনটু ইয়েস হওয়ার প্রবাবিলিটি ওভারঅল ডাটা সেটের মধ্যে। তো হ্যাঁ, মেল হওয়ার প্রবাবিলিটি হলো টোটাল মেল হলো 216,
এবং টোটাল মানুষ হলো 400 জন, তাহলে মেল হওয়ার প্রবাবিলিটি 216/400। আর টোটাল ইয়েস হ্যাঁ হলো এটা বুঝছি। 82। টোটাল ইয়েস কয়জন? 82 জন। হ্যাঁ। কয়জনের মধ্যে? 400 জনের মধ্যে 82টা ইয়েস। তাহলে ইয়েস হওয়ার ও আচ্ছা প্রবাবিলিটি আচ্ছা কত? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। 82/400। মানে এখানে আমরা ধরে নিচ্ছি যে এদের কোনো রিলেশন নাই আর কি। তো এই হ্যাঁ জন্য বুঝছি আর কি, বুঝছি। ঠিক আছে। তো এই জন্য হলো আমাদের প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড ইয়েস হলো প্রবাবিলিটি অফ ইয়েস ইন্টু প্রবাবিলিটি অফ মে। তো এই দুইটা হলো ভ্যালু আসলো হলো আর কি পি ইন্টু 0.101। তো এটা হলো আমার প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড ইয়েস। তাহলে এখন আমার অ্যাকচুয়াল কয়টা ঘটছে, মানে আমি আমি কি বের করতেছি? আমি বের করতেছি ফ্রিকোয়েন্সি বের করতেছি। তাহলে আমার টোটাল মানুষ আছে 400 জন, তার মধ্যে আমার মেল এবং ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত? 0.1107। তাহলে অ্যাকচুয়ালি কয়জন আমার মেল এবং ইয়েস হয়ে বের হয়ে গেছে, সেটা হয় হলো আমার 44টা। মানে এই দুটা মাল্টিপ্লাই করলে আমার অ্যান্সার আছে 44। এটা হলো আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। যদি আমরা চিন্তা করি যে তারা ইন্ডিপেন্ডেন্ট, মানে মেল এবং ইয়েস হওয়ার মধ্যে তারা ইন্ডিপেন্ডেন্ট যদি চিন্তা করি, তাহলে আমার এই কয়জন স্ট্যাটিস্টিক্যালি বের হয়ে যাওয়ার কথা। বাট আমার অ্যাকচুয়ালি বের হয়েছে কয়জন? আমার 38 জন বের হয়েছে। তো এইটা হলো ডিফারেন্স, যে আমাদের এই যে অ্যাকচুয়াল যে গ্রাফ, সেই অ্যাকচুয়াল গ্রাফে কি হচ্ছে? অ্যাকচুয়াল গ্রাফে কিন্তু ডিপেন্ডেন্সি আছে নাই জানি না, আমরা জাস্ট ভ্যালু নিছি। বাট এই যে এটা যে আমরা 44 বের করলাম, এটা হলো আমাদের যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে, তাহলে স্ট্যাটিস্টিক্যালি 44 জন মেল বের হয়ে যাওয়ার কথা। বাট আমার অ্যাকচুয়ালি বের হয়েছে কয়জন? আমার বের হয়েছে 38 জন। তাহলে এই যে ডিফারেন্স হইলো মানে কি? ডিফারেন্স হইলো মানে আমার যেই যেই আমি যেটা অ্যাকচুয়ালি ধরছিলাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে একটু ডিফারেন্স হইলো, মানে একটু দেখাইলো যে ইন্ডিপেন্ডেন্ট না। বুঝছস? হ্যালো? হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, তো সেম ভাবে আমরা প্রত্যেকটার জন্য বের করবো আগে। প্রত্যেকটার জন্য বের করবো বলতে পরবর্তী সেল যেরকম, এটা কি? এটা হলো আমার আমি সব একটু বাদ দিই। আচ্ছা, তো এই সেলের মানে কি? প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড নো। প্রবাবিলিটি অফ মেল মানে 216, প্রবাবিলিটি 216/400 ইন্টু প্রবাবিলিটি অফ নো মানে হলো 318/400। আমি বেরি করি 216/400 ইন্টু 318/400। ওকে, আমার অ্যান্সার আসে 0.4293। তাহলে এটা হলো প্রবাবিলিটি, এবং অ্যাকচুয়াল মানুষ আছে আমার 400 জন। তাহলে আমার কয়জন মেল এবং নোতে বের হয়ে যাওয়ার কথা ইন্টু 400। তাহলে আমার অ্যাকচুয়ালি বের হয়ে যাওয়ার কথা 171.72। এটা হলো আমার স্ট্যাটিস্টিক্যালি, যদি ডিফারেন্স মানে একটু যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো, তাহলে এই কজন বের হয়ে যাওয়ার কথা ছিল। বাট বের হয়েছে 178 জন। তো এরকম এই যে এই 172 আর কি, 178 দশমিক কত আসছে 72। তো 171.72 172 লিখছে। তো সবগুলোর জন্য আমি লিখলাম। লিখে আমি কি করব এখন হলো আমি আর কি বিয়োগ করব আর কি। অবজার্ভড মাইনাস ই, এদের বিয়োগ করব। তো এদিকে যদি আমি বিয়োগ করি, তাহলে কি হবে? এই যে প্রথমটার ক্ষেত্রে আমার আসছে 38, এক্সপেক্টেড আসছে 44, বিয়োগ করলে হয় 6, ওটার স্কোয়ার হয় 36। তো প্রত্যেকটাকে এরকম বিয়োগ ডিফারেন্সের স্কোয়ার করে যদি আমি করি, তাহলে আমার আসে আসে একটা ভ্যালু। এরপরে আমার আমার কি করা লাগতো? কাই স্কোয়ারে আমার হলো ওই যে যেটা, সেটাকে আবার আবার ইআই দ্বারা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল যত এক্সপেক্টেড তার দ্বারা ডিভাইড করে ভ্যালু আমার আসে হলো 2.22। তো এটা হলো আমাদের ভ্যালু আসলো 2.22। এটা হলো কাই স্কোয়ার্ড এর ভ্যালু আসলো 2.22। এখন এই 2.22 ভ্যালুটা মানে কি? এটাকে কি আমরা আর কি ডিসকার্ড করতে পারি কি পারি না, সেটা হলো দেখতে হবে। তো আমাদের এই জন্য একটা কাই স্কোয়ার একটা টেবিল আছে আর কি। দেখি কাই স্কোয়ার টেবিল খুঁজে দেখি। কাই স্কোয়ার
আচ্ছা, আমাদের কত আসছে কাই স্কোয়ারের ভ্যালু? আমাদের ভ্যালু আসছে হলো হলো কাই স্কোয়ারের ভ্যালু পাইছি হলো আমরা 2.22। এখন আমাদের দেখতে হবে যে 2.22 ভ্যালুর জন্য আমরা কি এটা মানে রিজেক্ট করব নাকি একসেপ্ট করব, সেটা হলো আমাদের দেখতে হবে। আচ্ছা, তো আচ্ছা আমি তো আরেকবার একটু বলি। আমরা অ্যাকচুয়ালি ধরে নিছি যেটা আমাদের নাল হাইপোথিসিস কি ছিল, আমাদের নাল হাইপোথিসিস ছিল হলো যে নো ডিপেন্ডেন্সি। তো নো ডিপেন্ডেন্সি মানে কি, যে আমার ফিচার এবং টার্গেট ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নাই আর কি। আর আমরা বলছিলাম যে আমাদের কাই স্কোয়ারের ভ্যালু যত জিরো হবে, যত জিরোর কাছাকাছি হবে, তত আমাদের নো ডিপেন্ডেন্সিটা ট্রু হবে। আর আমার কাই স্কোয়ারের ভ্যালু যত বাড়বে, তত আমাদের আমরা এটা প্রমাণ হবে যে আমাদের এদের মধ্যে ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, তো আমাদের এটা প্রমাণ হবে যে আমাদের এদের মধ্যে কি আছে, ডিপেন্ডেন্সি আছে। তো তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের কাই স্কোয়ারের ভ্যালু 2.22 না হয়ে আমার যদি 4.22 হইতো, তাহলে আরো বেশি শিওর যে আমাদের ডিপেন্ডেন্সি আছে। বা আমার যদি 10.22 হইতো, তাহলে আরো বেশি শিওর যে ডিপেন্ডেন্সি আছে। বাট এই 2.22 কে আমরা কি বলবো যে ডিপেন্ডেন্সি আছে কি না, সেটা হলো আমাদের ডিপেন্ড করবে আমাদের এই কনফিডেন্স এর উপর। তো আমাদের যদি কনফিডেন্স হয় 95%, তাহলে আমাদের আলফা হলো 0.05, মানে 1 - কনফিডেন্স। তো আলফা যদি 0.05 হয়, তাহলে আমার, আচ্ছা এখানে আরেকটা জিনিস হলো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম 1, ওইটা আমি আর না বলি ডিগ্রি অফ ফ্রিডম কি। তো ডিগ্রি অফ ফ্রিডম যদি আমার 1 হয় এবং আমার যদি আলফা যদি 0.05 হয়, তাহলে আমার ভ্যালুটা হলো 3.81, ওকে 3.814। তার মানে 95% কনফিডেন্স লেভেল থাকতে হইলে আমি যদি বলতে চাই যে দুইটা, মানে আমার একটা ফিচার টার্গেটের সাথে ডিপেন্ডেন্সি আছে কিনা, সেটার জন্য আমার অ্যাটলিস্ট ভ্যালু হইতে হবে 3.814। ঠিক আছে, তো এই জিনিসটা হলো, এটা হলো আহ, জিনিসটা ওভারঅল যে আমি বুঝতেছি যে আমার 2.22 মানে হলো এটা জিরোর থেকে বেশি, মানে কিছু ডিপেন্ডেন্সি অবভিয়াসলি আছে। বাট সেই ডিপেন্ডেন্সিটা কি মানে ইনাফ এটা বলার জন্য যে তারা ডিপেন্ডেন্ট, সেটার জন্য আমাদের কনফিডেন্স লেভেল লাগবে। তো 95% কনফিডেন্স লেভেলে আমাকে বললো যে আমার কাই স্কোয়ারের ভ্যালু হইতে হবে 3.884। তো যদি আমার 3.84 বা এর বেশি হয়, তাহলে আমরা বলবো ডিপেন্ডেন্সি আছে। যদি এটার কম হয়, তাহলে আমরা বলবো ডিপেন্ডেন্সি নাই। তো এটা হলো আমার ওভারঅল জিনিসটা। তো আহ এটা হলো সেই ব্যাপারটা যে আমার এই যে এটা হলো 3.84। তো এটা হলো আমার সেই 3.84 এর দিকে যত যাবে, তত বেশি আমরা কি বলবো, তত বেশি হলো ডিপেন্ডেন্ট। আর যত এদিকে যাবে, তত আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট। তো এই জন্য আর কি এই পার্টটা হলো অ্যাকসেপ্ট এইচও, বা এইচও ছিল হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অ্যাকসেপ্ট দে আর ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এই পাশে হয়, তাহলে রিজেক্ট এইচও, বা আর কি রিজেক্ট ইন্ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ডেন্সি আছে। তো এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসছে 2.22, মানে এটা হলো 3.84 এর কম, তাহলে আমরা বলবো যে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো um, here we are here we are accepting the null hypothesis since chi-squared value is less than the critical chi-squared value। তো আমরা অ্যাকসেপ্ট করতেছি, মানে আমরা মেনে নিচ্ছি যে কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে এটা হলো বাদ দিয়ে দিতে পারি এই ফিচারটাকে আমরা। তো এটা হলো আমাদের chi-squared ভ্যালুর টেস্টিং। আচ্ছা, তো এটা গেল কাই স্কোয়ার ভ্যালু। এরপরে হলো আমার ইনফরমেশন গেইন দরকার নাই। ইনফরমেশন গেইন হলো আমার ডিসিশন ট্রির জন্য লাগবে ইনফরমেশন গেইন এর ভ্যালুটা ইউজ করে আমরা বলতে পারি যে আমরা অ্যাকচুয়ালি এটাকে এই নোটটাকে নিব কি নিব না আর কি। Yes, আমি একটু দেখাই এটা মানে কি। এই যে আমরা হলো এখানে হলো যে ইনফরমেশন গেইনটা
আর কি ক্যালকুলেট করি আর কি। ঠিক আছে, তো এই যে জানা লাগবে না কিভাবে হইলো, বাট আর কি আমার একটা ইনফরমেশন গেইন হলো 0.28, একটা ইনফরমেশন গেইন হলো 0.03, একটা ইনফরমেশন গেইন হলো 0.12। তাহলে এটা সবচেয়ে বেশি ইনফরমেশন গেইন হয়েছে, তাই আর কি এটাকে আমরা চুজ করি আর কি। তো এটা ডিসিশন ট্রি হয়তো স্যার পড়াবে, তখন জানা যাবে। আচ্ছা, আর এরপর একটা হলো ফিশচার্স ডিসিমেন্ট স্কোর। এটার একটা ফর্মুলা আছে, বাট এই ফর্মুলাটা কিভাবে কাজ করে আমি জানি না। এটার মেইন কনসেপ্টটা হলো যে একটা ফিচার ডিফারেন্ট ক্লাসে কতখানি ভ্যারি করে। মানে এই জিনিসটা কি যে একটা ফিচার দিয়ে ধর আমি আর কি আমি ক্লাসিফিকেশন করতেছি, আমি ক্যাটাগরি বলতেছি আর কি। তো এই ফিচারটা জন্য আর কি একটা আমার অ্যান্সার ধর ইয়েস হচ্ছে, আর এই ফিচারের এই ভ্যালুর জন্য আমার অ্যান্সার হচ্ছে নো। তো ওই ফিচারের ইয়েস হওয়ার জন্য যে যেই রেঞ্জটা, সেই রেঞ্জটা কিরকম, যেমন আর কি আমি যদি বলি, কি বলা যায়, ধর ওই টিউমার সাইজের মতন, যেটা হলো ক্যান্সার ইয়েস অর নো। তো যদি টিউমার সাইজ যদি অনেক বড় হয় তাহলে ক্যান্সারাস, আর যদি টিউমার সাইজ যদি ছোট হয় তাহলে ক্যান্সারাস না। তো তার মানে এই রেঞ্জটা, এই ফিচারটার এই ক্লাসের জন্য ডিফারেন্স, মানে ভ্যারিয়েশনটা কিরকম, আর এই ক্লাসের জন্য ডিফারেন্সটা কিরকম আর কি। এটা যে হাউ মাচ আ ফিচার ভ্যারিজ বিটুইন ডিফারেন্ট ক্লাস। তাহলে ডিফারেন্ট ক্লাসে ভ্যারিয়েশনটা অবভিয়াসলি বেশি থাকলে ভালো, ডিফারেন্স বেশি হইলে বেটার। কারণ ডিফারেন্ট ক্লাসে আমার, এখানে অবশ্য আমি একটা ফিচার নিয়ে কথা বলছি, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল না, বাট এখানে দুইটা ফিচার আর কি ডিফারেন্ট ক্লাসের জন্য ওই ওই ফিচার গুলা কিরকম ভ্যারি করে। ডিফারেন্ট ক্লাস হইলে ফিচার গুলার ভ্যারিয়েশন বেশি হইলে বেটার, আর সেম ক্লাস হইলে ডিফারেন্সটা কম হইলে বেটার, মানে ভ্যারিয়েশন কম হইলে বেটার। তো এটা হলো সেই ফর্মুলা। এই ফর্মুলার ভ্যালু যত বেশি তত বেশি ভালো। আমি জানি না ফর্মুলা কিভাবে কাজ করে। আচ্ছা, এই গেল এটা সেলফ স্টাডিটা করে নি। এই গেল ফিল্টার মেথড। এরপর হলো র্যাপার মেথড। র্যাপার মেথড হলো আমার অ্যালগোরিদম ডিপেন্ডেন্ট। তো র্যাপার মেথড কি হলো, সেটা হলো যে ফাইন্ড দ্য বেস্ট কম্বিনেশন অফ ফিচার্স। তো আমার কাছে সাপোজ 5টা ফিচার আছে, ফিচার F1 F2 F3 F5। তো এর মধ্যে আমি জানি যে এর মধ্যে আমার সবগুলা ইম্পর্টেন্ট না। আমি জানি যে আইদার F1 F2 অথবা F3, এই তিনটা হলো আমার বেস্ট কম্বিনেশন অফ ফিচার। ঠিক আছে, এটা হলো আমার বেস্ট কম্বিনেশন অফ ফিচার। এরকম একটা আইডিয়া যে আমার এই 5টা ফিচার আছে, তার মধ্যে এই এই তিনটা ফিচার নিয়ে যদি আমি ক্লাসিফিকেশন করি অথবা রিগ্রেশন করি, তাহলে আমার সবচেয়ে ভালো আর কি রেজাল্ট দিবে আর কি, সবচেয়ে ভালো রিপ্রেজেন্ট করবে আমার ডাটাকে। কিন্তু আমি কিভাবে বুঝবো যে আমার এই 5টা ফিচারের মধ্যে এই তিনটা ফিচার ইউজ করলেই সবচেয়ে ভালো রেজাল্ট দিবে? তো এটা বুঝার কিছু উপায় আছে। তার মধ্যে 3 ধরনের উপায়। একটা হলো এক্সহস্টিভ সার্চ, গ্রিডি সার্চ, আর পিএসও বা জেনেটিক অ্যালগরিদম। মানে এটা আমরা অ্যাকচুয়ালি সার্চ করতেছি যে এই 5টা ফিচারের মধ্যে কোন কম্বিনেশনটা চুজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট দিবে। তো সেই কম্বিনেশনটাই খুঁজার প্রবলেম আর কি। এটা তো এটা সার্চ প্রবলেম আর কি। তো এক্সহস্টিভ সার্চ মানে হলো আমাদের সেই বিএফএস ডিএফএস এর মতন, যে ওরা হলো সবগুলা পাথকে মানে সবগুলা পাথকে এক্সপ্লোর করবে আর কি। তো এখানে 5টা ফিচার থাকলে এক্সহস্টিভ সার্চ হলো 5টা ফিচার দিয়ে যতগুলা কম্বিনেশন করা পসিবল সবগুলা করবে আর কি। যেরকম F1 F2 F3 F4 F5, এবার F1 F2 F1 F3 F1 F4 F1 F5, এবার F2 F3 F2 F4, এরকম 2টা করে যতগুলা কম্বিনেশন হওয়া পসিবল, 3টা করে যতগুলা কম্বিনেশন হওয়া পসিবল, 4টা করে যতগুলা কম্বিনেশন হওয়া পসিবল, আর 5 নাম্বার যেটা সবগুলা মিলে। তো সে করবে কি, প্রত্যেক যতগুলো কম্বিনেশন পসিবল হইলো প্রত্যেকটা কম্বিনেশন দিয়ে সে এটা ডাটাকে ট্রেন করাবে আর কি। ট্রেন করায় সে হলো একটা পাবে, একটা মানে পারফরমেন্স পাবে আর কি। সেই পারফরমেন্সের মধ্যে যার বেশি পারফরমেন্স তাকে আমরা বেস্ট কম্বিনেশন বলবো। তো এটা অবভিয়াসলি খুবই
খুবই এক্সস্টিভ একটা কাজ আর কি, বসে বসে এতগুলা কম্বিনেশন এর জন্য ফিচার ইউজ করে ট্রেন করা। তো এটা হলো আমাদের এক্সস্টিভ সার্চ। গ্রিডি সার্চ মানে কি? গ্রিডি সার্চ মানে হলো ও একটা একটা করে দেখবে, মানে প্রথমে ও দেখবে যে সিঙ্গেল একটা একটা করে ফিচার নিলে কতখানি ভালো কাজ করে। তো সে যদি ফার্স্টে দেখে যে আমি একটা একটা করে ফিচার নিয়ে আমি মডেল ট্রেন করাচ্ছি, তো সেখানে আমার দেখলো যে F1 এর জন্য পার্সেন্টেজ আসলো 40, 50, 60, 32, 40 এরকম। তো ও দেখলো যে F3 এর জন্য সবচেয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। তাহলে ও বুঝলো যে তাহলে আমার F3 ইউজ করে বাকি কম্বিনেশন ইউজ করতে হবে। তো এরপরেরটাই ও করবে কি, এই F3 ইউজ করে দুইটা দুইটা করে কম্বিনেশন করবে। তাহলে F3 F1, F3 F2, F3 F4, F3 F5। তাহলে এই চারটা দেখবে এখন হচ্ছে F3 সাথে। এই চারটা দেখে সে হলো এটা বানাইলো। তো F3 F1, F3 F2, F3 F4, F3 F5, মানে এটা 5 হবে আর কি। ওকে, সেটা দিয়ে সেটার আর কি পার্সেন্টেজ দেখলো যে সেটা কতখানি ভালো পারফর্ম করতেছে। তো সেখানে যদি দেখে যে এইটা ভালো, এইটার সবচেয়ে বেশি 75%, তাহলে সে এইটা চুজ করবে। তারপরে সে করবে কি, এইটা ইউজ করে আর কি পরবর্তী গুলা করবে। মানে এখন সে F3 F2 কমন, এখন এখানে F1, F3 F2, F4, F3 F2, F5। তখন হয়তো দেখবে যে এখানে আবার 80, এখানে 70, এটা ধর 65, তো সেখানে এটা চুজ করবে। And এটা দেখতে হবে যে এটা আমার পূর্ববর্তীর থেকে বেশি কিনা। এটা 75 ছিল, এখন আমি 80 পাইছি, তার মানে বেটার, তার মানে আমি এখন এটাকে চুজ করব। এরপরে আমি এখন কি করব, F3 F2 F1 কমন, F4 F3 F2 F1 F5। এখন সে এটার পারফরমেন্স বের করবে। এখন যদি দেখে এটার পারফরমেন্স আছে 60, এটার পারফরমেন্স আছে 75, তার মানে কি বুঝলো যে এটা বেশি, ঠিক আছে, বাট এটা আমার অরিজিনাল যেটা চুজ করছে সেটার থেকে কম। তার মানে এই চারটার কম্বিনেশন সে নিবেই না, সে তাহলে এইখানে ব্যাক যাবে আর কি। তো এইসব এক একটা করে করে সে আর কি এটাকে বেস্ট 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 কম্বিনেশন ডিক্লেয়ার করবে আর কি। এটা হলো আমার আর কি গ্রিডি সার্চ আর কি। আচ্ছা, আর লাস্ট হলো আমার ইমবেডেড। ইমবেডেড হলো আমার ফিচার সিলেকশনের কোনো মেথড না, এটা জাস্ট আমার ইম্পর্টেন্স বোঝায় যে কোন ফিচার কতখানি ইম্পর্টেন্স। তো লিনিয়ার রিগ্রেশনে আমাদের, যদি আমরা লিনিয়ার রিগ্রেশন করি, তখন আমরা যে ওয়েট পাইছিলাম, সেই ওয়েটটাই একটা কাইন্ড অফ একটা সেন্স দিত যে অ্যাকচুয়ালি এটা কতখানি মানে ইম্পর্টেন্ট। তো ওইখান থেকে আমরা একটা আইডিয়া পাইতে পারি যে আমার ফিচারটা কতখানি ইম্পর্টেন্ট। তো এটা কোনো আহ, না যে এটা এটা ইউজ করে আমরা চুজ করবো, এরকম না। জাস্ট আমরা একটা আইডিয়া পাইতে পারি যে কোন ফিচারটা কতখানি ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের অ্যালগোরিদমের মধ্যে ইমবেডেড অবস্থায় থাকে, তাই ইমবেডেড। আচ্ছা, শেষ। এটা হলো লেকচার 15 শেষ হয়েছে। লেকচার 16 আর করাবো না আজকে।